দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। আসসালামু আলাইকুম। সমন্বয়ক ইউনূস সরকার থাকতে সময় থেকে, ইউনূস আমল থেকে বলতেছি, বাংলাদেশে একটা বছর যাক, আগামী 5 আগস্টে দেখতে চাই সমন্বয়ক জুলাই জনতা এই পরিচয়ে কেউ গিয়ে জনগণের সামনে দাঁড়াবে আর এরা শ্রদ্ধা পায় না থুতু খায়। আমার দেখার খুব ইচ্ছা। এবং এই সমন্বয়ক শব্দটার নামটা জুলাই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে কয়জন কোন সমন্বয়কের মুখপানে তাকায় এই আন্দোলনে আসছিল? আপনার সন্তান, আমার সন্তান, অথবা গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ যারা ঝাঁপায় পড়ছিল, কেউ কোনো সমন্বয়কের ডাকে গেছিল নাকি এটা এমনিতেই হয়েছিল? মানুষের ক্ষোভ, ঘৃণা, বঞ্চনা, ভোট দিতে না পারা, এগুলোর থেকে সব একসাথে মুষ্টিবদ্ধ হয়েছে। কিন্তু 5 আগস্টের পরে সমন্বয়ক দান্দাবাজ শ্রেণী সমন্বয়ক সিলটা ব্যবহার করে দেশটারে যাচ্ছে তাই একটা মেসাকার কাণ্ড ঘটেছে। এরা কি করে নাই? এরা দারচিনি, এলাচি, লবণ পর্যন্ত চোরাকারবারি করছে সীমান্ত থেকে। এরা ইয়াবা ব্যবসায়ীগুলারে বানাইছে সমন্বয়ক নারায়ণগঞ্জে, ঢাকায় মোহাম্মদপুরে কুখ্যাত চাঁদাবাজ সন্ত্রাসী ছিল এই এলাকার সেরা সন্ত্রাসী। এটা চাঁদাবাজ, এটা একবার চাঁদাবাজি করে ধরা খায়া জেলে গেছে। এই এনসিপির লোকজন এরে ছুটায় আনছে এই জেল থেকে, ছুটায় আইনা দ্বিতীয়বার আবার এই চাঁদাবাজি করছে। ভুরি ভুরি সারা দেশে, খুলনায়, রাজশাহীতে, রংপুরে মানুষের বাড়িঘর দখল করছে। অহেতুক মানুষের আওয়ামী লীগ, ফেসিবাদী এগুলা পরিচয় দিয়া সমাজের যারা ঠান্ডা মানুষ, কোনো স্বাদ পাচ্ছে নাই, কারোর সাথে মিশন নেই, জঞ্জাল ব্যবসা করে, একটু বিত্তশালী মানুষ, এদেরকে নানানভাবে ফাঁসায়া জুলাই হত্যা মামলা, এইটা সেইটা ভুমচুন দিয়ে মানুষরা হয়রানি করছে। আজকে একটা তামসা দেখলাম। সার্জিস আলম, এনসিপির নেতা সার্জিস আলম বয়ান দিচ্ছে, আইরে কি বাংলাদেশে বিএনপি সরকার এই জেলা প্রশাসক, কি জেলা পরিষদ চেয়ারম্যান, তারপরে আপনার সিটি কর্পোরেশনের প্রশাসক, এইখানে সব নিজের লোক বসায় এরা মহা অন্যায় করে ফেলছে, গণতন্ত্র নাকি সাংঘাতিক দৌড়ায় পালাইতেছে। আর এই সার্জিস আলমরা এই গ্রুপটাই, তো এই গ্যাংটাই সচিবালয়ে মাস্তানি, সচিবালয়ে মব, সচিবালয়ে নিয়োগ বাণিজ্য, সচিবালয়ে তদবির, সচিবালয়ে পদোন্নতি, সচিবালয়ে পোস্টিং, এদের লোকজন, এদের পেয়ারের লোকজন এরা গিয়া ওয়াসা লুটপাট করে রাখাইছে, এরা গিয়া সরকারি স্থাপনা লুটপাট করে রাখাইছে। এদের পেয়ারের জামাতে ইসলামীর লোক সবগুলা বিশ্ববিদ্যালয়ের ভিসি বসানো হয়েছে ইউনূসের হাত দিয়া। এদের পেয়ারের লোক এই বাংলাদেশ ব্যাংকে আপনার গভর্নর বানানো হয়েছে। চুপ করে ছিল না? তারপরে তার পেয়ারের লোক বসায় ওই যে 18 মাস 19 মাস দেশটারে গণতন্ত্রের 14টা বাজায় চালাইছে, তারা এখন বয়ান দেয় বিএনপি চাইছে। তো তার লোক বসাইলে ভালো। আর সার্জিসের শ্বশুরই তো নাকি বানায় দিচ্ছে আপনার বিচারপতি কোট, মানে শ্বশুর কোটায় সে বিচারপতি হয়ে গেছে, শোনা গেছিল না এই আলাপ আলোচনা। সেই যখন বিশ্রী অবস্থা, রাজধানীতে ধানমন্ডি এবং কলাবাগানে কিছু সমন্বয়কের এত ঠান্ডা ভেতর ভেতর বিচরণ এবং অত্যাচার ছিল, ওই এলাকার যারা বিত্তবান মানুষ এরা খুব ভালো জানে। হাক্কানি পাবলিশার্সের মোস্তফা সাহেব হয়রানি করে ফেলছিল না? তখন ওসি ওই যে কৈশোরী নোমার মা, এই যদি না থাকতো তো হাক্কানির মোস্তফা সাহেব দুদিন জেলে বেরো হয়ে যায়। এরকম ধানমন্ডি কলাবাগান এলাকায় আরো ত্রাস হয়েছে। আমি একটা ঘটনা বলি, কলাবাগান এলাকায় এক সমন্বয়ের হাত দিয়ে ফেলছিল মৌচাকের মধ্যে। শেখ পরিবারেরই একজন লোক, সে বুঝতে পারে নাই, তার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করতে গিয়ে তারপরে এমন জায়গার থেকে ঠেলা খাইছিল, সেই ঠেলায় পরে 11টা জেলে গেছিল। সেই কলাবাগান থানায় আবার নতুন করে, ধানমন্ডি কলাবাগানে আবার নতুন করে সমন্বয়ক না কিন্তু ওই সুবিধাবাদী ধান্দাবাজ মামলা ব্যবসায়ী, এদের আবার নতুন করে একটা বিচরণের খবর পাওয়া যায়। দেখেন কত ভয়ঙ্কর ঘটনা, কিভাবে আবার এই সরকারের সময় এদের আসলে কোনো রং নাই। এরা এখন যেরকম বিএনপি সরকারের সময় রং বদলাইতেছে আবার ধান্দা পানির দিকে, এরা ইউনূস সরকারের সময় তাই ছিল। আলটিমেটলি আওয়ামী লীগ সরকারের সময় এই গ্রুপ এরকমই ছিল কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। জুলাই আন্দোলনে নয়ন হত্যাকে কেন্দ্র করে 2 মামলার নেপথ্যে যা জানা যাচ্ছে, একই লোককে হত্যার কারণে এর আগে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছিল আদালতের নির্দেশে, সেটার ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। এখন আবার ওই লোকের নামে, ওই লোকের হত্যাকাণ্ডে আবার মামলার জন্য আবেদন করা হয়েছে। মানে বাণিজ্য কোন এলাকায়? দেখেন 24-এর জুলাই আন্দোলনে রাজধানী কলাবাগান থানা এলাকায় নিহত নয়নকে কেন্দ্র করে নতুন করে আবারও মামলা দায়ের হয়েছে। একই ঘটনায় পুনরাবৃত্ত অভিযোগকে কেন্দ্র করে মামলা বাণিজ্য, হয়রানি ও প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছে স্থানীয়রা। সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 248 জনকে আসামি করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগটি অন্য থানা এলাকার ঘটনাকে কেন্দ্র করে কলাবাগান থানায় করা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি আমলে নিয়ে আদালত কলাবাগান থানার কাছে জানতে চান এই ঘটনার বিষয়ে আগে কোনো মামলা হয়েছে কিনা। পরে কলাবাগান থানা থেকে আদালতে পাঠানো প্রতিবেদনে জানানো হয় যে এই বিষয়ে থানায় পূর্বে কোনো মামলা হয়নি। কিন্তু ঘটনা সত্য না, মানে কলাবাগান থানাকেও ম্যানেজ করে ফেলছে তাইলে। সংশ্লিষ্ট সূত্র বলছে নিহত নয়নকে ঘিরে এর আগে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল। কলাবাগান থানা বলছে আগে মামলা দায়ের করা হয়নি। আরেকটি মামলা 2024 সালের 4 আগস্ট বাংলা মোটর এলাকায় গুলিবিদ্ধ হন নয়ন। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় 20 সেপ্টেম্বর মারা যান। এই ঘটনায় নিহত শ্বশুর এরশাদুল হক 167 জনকে আসামি করে আদালতে একটি অভিযোগ দাখিল করেন। আদালতের নির্দেশে সেই অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়। মামলাটি ছিল যে নাম্বার দেওয়া হয়েছে এবং 2026 সালের 1 জানুয়ারি, এই বছরই 1 জানুয়ারি পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এবছর 1 তারিখে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, কিন্তু ইতিমধ্যে যেটা ফাইনাল রিপোর্ট পুলিশ 1 জানুয়ারি দিয়েছে, আবার এসে আদালতে গেছে। আগে দিছিল শ্বশুর মামলা, এখন গিয়ে বাপের মামলা দায়ের করছে ওই একজনের নামে, এখন আসামি করছে 148 জনের। বুঝতে আর বাকি থাকে ধান্দা কোথায় আছে না আছে এই বিষয়টা নিয়ে ওই এলাকার যিনি এমপি এবং বর্তমানে তিনি মন্ত্রী, তার কাছে এই যে আপনার স্থানীয় সংসদ সদস্য, সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে স্থানীয়রা জানিয়েছেন। ব্যবসায়ীরা এটা নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কে আছেন। আমরা এই ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। একটা খবর হয়তো ইতিমধ্যেই আপনাদের নজরে এসে গেছে, সেটা হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে নেমেছিল আমেরিকা এবং ইসরায়েল একসাথে। ভেবেছিল ইরান খুব তাড়াতাড়ি নতজানু হয়ে যাবে। প্রথম দিন তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করেছে, 40 জনের উপরে তাদের বড় যে সামরিক কর্তারা নিহত হয়েছেন। তা সত্ত্বেও ইরানকে দমানো যায়নি। আমি এই নিয়ে গত কয়েকদিন ধরে যত প্রতিবেদন করেছি সেখানে আমি এটা কখনো বলিনি যে আমেরিকা হেরে যাচ্ছে। আমি শুধু এইটাই বলেছি আমেরিকা এবং ইসরায়েল একসাথে মিলেও ইরানকে হারাতে পারছে না, ইরান কিন্তু লড়ে যাচ্ছে। সেই লড়াই, তার জন্য আমি বলেছি ইরানের কুর্নিশ প্রাপ্য। কিন্তু এবার আমি যতটা বলছিলাম তার থেকেও আরো খারাপ হয়ে এসছে আমেরিকার অবস্থান। কিরকম? এটাই শুরু করেছিলাম যে আপনাদের হয়তো নজরে পড়েছে যে পৃথিবীর বিভিন্ন মিত্রদের কাছে, এবং মিত্র নয় যারা, মিত্র নয় যারা, যেমন চীনকে তো বলা যাবে না আমেরিকার মিত্র, তবু তার কাছেও কাতর আবেদন পাঠিয়েছেন ট্রাম্প, এবং আরো বেশ কিছু দেশের কাছে কাতর আবেদন জানিয়েছেন। সেইটা বলে না SOS, সেভ আওয়ার সোল, আমাদেরকে রক্ষা করতে এগিয়ে আসুন, বিপদে আছি। কি বলেছেন ট্রাম্প? তার পরিষ্কার ভাষাটা হচ্ছে আপনাদের যুদ্ধ জাহাজ হরমুজ প্রণালীতে পাঠান দয়া করে। আর সেই আবেদন সরাসরি নাকচ করেছে আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইংল্যান্ড। আর অন্য ন্যাটো গোষ্ঠীর দেশ এবং অন্য আরো যারা পৃথিবীর দেশ যাদের কাছে আবেদন জানিয়েছে তারাও চুপ করে আছে। আমার প্রশ্ন এবং অনেকেরই প্রশ্ন সারা পৃথিবী জুড়ে আজকে, যে এই ঘটনাকে, এই যুদ্ধে আমেরিকার সামরিক না হোক কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক পরাজয় বলে ধরে নেওয়া যায় কি? এই বিষয়টি, এই প্রশ্ন আজ জেগেছে। দেখুন, এই যে প্রশ্নটি, এটি একটা গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক প্রশ্ন। এটা নিরপেক্ষ তথ্যের ভিত্তিতে বলা যায় ঘটনাটি আমেরিকার জন্য উল্লেখযোগ্য কূটনৈতিক বা মনস্তাত্ত্বিক ধাক্কা। তবে সম্পূর্ণ পরাজয় বলা যায় না, আমি সেটা বলিও নি, কারণ সেটা বলা একটু বেশি সরলীকরণ হবে। এখনো তো যুদ্ধ থামেনি। আর তাহলে এই প্রসঙ্গে কিছু তথ্যভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি। এতদিন ধরে কি জানতাম সেটা তো আগেই বলেছি।
ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলেছেন। কদিন আগেও তিনি বলেছেন যে আমরা যুদ্ধ শেষ করে এনেছি এবং ইরানে আঘাত করার মতো আর কোনো জায়গা বেঁচে নেই, সুতরাং যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, এইসব বলেছেন। আরো অনেক কিছু বলেছেন, সেগুলো আপনাদের নিশ্চয়ই শুনেছেন। আমি আমার বিভিন্ন প্রতিবেদনে সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে এসেছি। কিন্তু গতকাল, আজ তো 16ই মার্চ, গত পরশু, মানে আমাদের দেশের হিসেব না, ওদের দেশের হিসেব বলতে গেলে এই 24-25 ঘন্টা আগে 14ই মার্চ 2026 তারিখে ট্রাম্প প্রকাশ্যে চীন, ব্রিটেন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া সহ প্রায় 7টি দেশকে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে আহ্বান জানিয়েছেন। আর সেই আহ্বানের বিপরীতে কি হয়েছে? ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তারা বিভিন্ন বিকল্প বিবেচনা করছে, কিন্তু জাহাজ পাঠাবো না, সরাসরি যুদ্ধজাহাজ পাঠাতে অস্বীকার করেছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী ব্রিটেন স্পষ্টভাবে না বলে দিয়েছে, আর অন্যান্য কিছু সংবাদপত্র বলেছে ব্রিটেন বিভিন্ন বিকল্প চিন্তা করছে। ব্রিটেনকে আমেরিকার ছায়া বলা যায় যাকে, আমেরিকার ছায়া, সব সময় আমেরিকার সঙ্গে তারা হাত মিলিয়ে চলে। আর এটা তো গেল ব্রিটেনের কথা। ফ্রান্স এবং আরো যেসব ন্যাটো দেশ যাদের কাছে ট্রাম্পের বার্তা গেছে, তারা কিন্তু নীরব, কিচ্ছু বলছে না। কেউ কেউ আবার পরিষ্কার বলে দিচ্ছে। কি তাহলে এটার থেকে, এটা বিবিসি বলছে, বিবিসির নিউজ বলছে যে ফ্রান্স পরিষ্কার বলে দিয়েছে, ফ্রান্সও, যে তারা এই যুদ্ধে জড়াতে চায় না। আর অন্য বেশ কিছু ন্যাটো দেশ, তারা ট্রাম্পের এই অনুরোধের ভিত্তিতে তারা চুপচাপ রয়েছে। এতে ট্রাম্পের নিজের স্ববিরোধিতা ধরা পড়ে যায়। কিভাবে সেটা বুঝলেন? মাত্র এক সপ্তাহ আগে ট্রাম্প ব্রিটেনকে বলেছিলেন আমাদের কারো সাহায্যের দরকার নেই, আমরা ইতিমধ্যে জিতে গেছি, কারণ ইরানে আঘাত করার মতো আর কোনো জায়গা বেঁচে নেই। সেই ট্রাম্পই এখন ব্রিটেনের কাছে সাহায্য চাইছেন, তোমাদের যুদ্ধজাহাজ পাঠাও। কেন? তুমি তো এত বড় শক্তিশালী, তোমার ইউএসএস লিঙ্কন, আব্রাহাম লিঙ্কন কবে থেকে তো দাঁড় করিয়ে রেখেছো, তার উপরেও ইরানের কয়েকটা মিসাইল গিয়ে পড়েছে, ড্রোন গিয়ে হামলা করেছে, তারপরে সেটা আরো ভেতরে ঢুকে গেছে, দূরে সরে গেছে। এই ট্রাম্পের এই স্ববিরোধিতা তার অবস্থানকে ভীষণ দুর্বল করেছে। কে বলছে? ইকোনমিক টাইমস। ইরান পাল্টা কি বলছে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এই আহ্বানকে সরাসরি বলেছেন ভিক্ষে চাইছে আমেরিকা, আমেরিকা ইজ বেগিং, এই বলে বর্ণনা করেছেন। আর খুব হাসি হাসি মুখে সেই বর্ণনাটা করেছেন। এটা মনস্তাত্ত্বিক দিক থেকে ইরানের প্রচারে এবং ইরানের লড়াইয়ের সক্ষমতায় এক বড় সুবিধা এনে দিয়েছে। স্পেনের আগে স্পেনকে বলেছিল যে স্পেনে মার্কিন ঘাঁটি, স্পেন তার ঘাঁটি থেকে মার্কিন হামলা চালাতে চেয়েছিল, বলেছিল তোমাদের দেশের ঘাঁটি দাও, বিমান ক্ষেত্র, সেখান থেকে আমরা ইরানের ওপর আক্রমণ চালাবো। স্পেনকে ন্যাটোর একটা দেশ। স্পেন তার কি জবাব দিয়েছিল? স্পেন বলেছিল আমরা আমাদের কোনো ঘাঁটি থেকে ইরানের ওপরে আপনাদের হামলা চালাতে দেব না। এটা শুনে ট্রাম্প একেবারে ক্ষেপে বোম। তিনি কি বলেছিলেন? ট্রাম্প স্পেনের বিরুদ্ধে বলেছেন তোমাদের ট্যারিফ লাগাবো, ওনার যেটা অস্ত্র, যেখানেই ঝামেলা হয় ট্যারিফ লাগাবো, শুল্ক বাড়িয়ে দেব। স্পেন বলেছিল আমাদের উপরে শুল্ক বাড়াবেটা কি করে? ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তুমি চুক্তি করেছো, সে স্পেনের সঙ্গে আলাদা চুক্তি করনি। তাতে ট্রাম্প কি বলেছিল? ট্রাম্প বলেছিল ওসব ন্যাটো ভ্যাটো মানি না,
ন্যাটো ভেঙে দেব, এবং ট্রাম্প সত্যি ন্যাটো থেকে বেরিয়ে আসছে। অথবা স্পেন হয়তো এমন ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলো আমেরিকার থেকে দূরত্ব তৈরি করছে। এর ফলে ট্রান্স আটলান্টিক যে জোট, যার নাম ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সিএনএন যে সংবাদ মাধ্যম, তাদের রিপোর্ট বিশ্লেষণ করে বলছে এই যুদ্ধ ন্যাটো জোটে ইতিমধ্যে একটা বড় ভাঙন এনে দিয়েছে। কেন? এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর সাথে ট্রাম্প বলেছিল না যে গ্রিনল্যান্ডকে আমি দখল করে নেব, সেই জন্য বলছে ন্যাটোর সাথে তার ইতিমধ্যেই ফাটল ছিল, সেই ফাটল আরো চওড়া করে দিয়েছে এই যুদ্ধ। কে বলেছে কথা বলছে সিএনএন নিউজ নেটওয়ার্ক। আর বিশেষ সম্পর্কের অবনতি কিরকম হচ্ছে ব্রিটেনের সাথে? ব্রিটিশ প্রধানমন্ত্রী পরিষ্কার তাদের দেশের পার্লামেন্টে ঘোষণা করেছেন, ট্রাম্প তার সিদ্ধান্তের সাথে একমত যদি না হয়, তাও তিনি ব্রিটেনের জাতীয় স্বার্থ যেটা, সেই স্বার্থ অনুযায়ী তার সিদ্ধান্ত নেবেন। দরকার হলে আমেরিকার থেকে যত দূরে সরে যেতে হয় যাবেন, যদি ব্রিটেনের জাতীয় স্বার্থ তাতে ভালো থাকে। আর ট্রাম্প যা বলছেন, এইবার কথাটা হচ্ছে যে অনেকেই কথা বলছে, যেটা আমাদের ইরানও যেটা বলে দিচ্ছেন যে আমেরিকায় আবার যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা আবার রেখে ঢেকে বিশ্লেষণ করছে, রেখে ঢেকে। যেমন যারা আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতেও যারা চান তারা, যেমন বিবিসি, সে বলছে ব্রিটেন সম্পূর্ণ দূরত্ব নেয়নি আমেরিকার থেকে, কেবল বলেছে ইরানের পাল্টা আঘাতের পরিপ্রেক্ষিতে তাদের এটা হচ্ছে একটা রক্ষণাত্মক দৃষ্টিভঙ্গি। ট্রাম্প বলছেন তিনি আনুষ্ঠানিকভাবে 7টি দেশকে জিজ্ঞেস করেছেন এবং কিছু দেশ সাড়া দেবে বলে আশা করছেন। সুতরাং এখনো বলা যায় না যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। কে সাড়া দিয়েছে ইতিমধ্যে কে সাড়া দিয়েছে জানেন? যে একমাত্র কথা হচ্ছে, যিনি সাড়া দিয়েছেন, মানে ট্রাম্পের এই আহ্বানের জবাবে যিনি অন্তত কিছুটা রেখে ঢেকে বলেছেন, সেটা হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন যে আমরা যুদ্ধজাহাজ পাঠাবো কি পাঠাবো না সেটা বড় প্রশ্ন নয়, তবে আমরা সব পক্ষের সাথে আলোচনা করে এই পরিস্থিতি থেকে যাতে উদ্ধার পাওয়া যায় সেই ব্যাপারটা আমরা দেখছি। ভারতের কাছে কিন্তু কোনো রকম সাহায্য চায়নি ট্রাম্প, ভারতের কাছে এখনো অবধি। কিন্তু ভারতও যেটা পরিষ্কার বলছে যে আমরা কোনো রকম ভাবে এই যুদ্ধের মধ্যে কোনো পক্ষে নেই, আমরা চাই দুই পক্ষই এটা মেনে নিয়ে তারা আলোচনায় বসুক, যুদ্ধ সরে আসুক, পৃথিবী বাঁচুক, বিশ্বের অর্থনীতি বাঁচুক। আমেরিকান প্রোগ্রেসের বিশ্লেষণ হচ্ছে যে এই সংঘাত দেখিয়ে দিচ্ছে ইউরোপ এখন যথেষ্ট বিভক্ত এবং আমেরিকার একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা অন্তত প্রতিরোধ না গড়ে তুলুক, তারা প্রতিবাদ তো করেছে এবং তারা আমেরিকার পাশে এই ভূমিকায় এই সময়ে যে নেই, তাতে আমেরিকার হ্যাঁ বলাতে তারা নেই। এটা আমেরিকার কূটনৈতিক একটি বড় পরাজয়। একটা বাস্তব যে চিত্র সেটা হচ্ছে ইরানের প্রচারণায় একটা মনস্তাত্ত্বিক সুবিধা দিচ্ছে এবং দিয়েছে ইতিমধ্যে এই অন্য দেশের কাছে আহ্বান জানানো, তোমাদের যুদ্ধজাহাজও পাঠাও। কারণ আমেরিকার যুদ্ধজাহাজ কি কম পড়ে আছে? ইরানের সাথে লড়াইতে কি ভয় পাচ্ছে তারা? কি ভয় পাচ্ছে জানেন? ভয় পাচ্ছে তাদের জনক্ষয়। আমেরিকা পৃথিবীর সব দেশে গিয়ে বোম ফেলতে পারে, কিন্তু ওই ল্যান্ডে তাদের ওপর গিয়ে আক্রমণ করা কিংবা একদম ঘটনাস্থলে গিয়ে
লড়াই করতে যাওয়া, এই বোম ফেলার আগে যদি তার সাথে সাথে তাদের নিজেদের সৈন্যের ওপরে ঘা পড়ে, মৃত্যু হতে থাকে, তখন আমেরিকার বুকে বসে আমেরিকার ভেতরে একটা বিরাট প্রতিবাদ তৈরি হয়। আপনারা ভিয়েতনামে দেখেছেন, আফগানিস্তানে দেখেছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছেন। আমেরিকা তাই চায় যে এই সবার ঘাড়ের ওপর থেকে ওদের ঘাড়ে এই যুদ্ধটাকে আস্তে আস্তে নামিয়ে দিতে। এরকম চালাক ভাবুন। কিন্তু সেই চালাকিরও অতি চালাকের গলায় দড়ি আমেরিকার হয়েছে সেইটা। 28শে ফেব্রুয়ারি হঠাৎ আক্রমণ করে ভাবলো যে আমরা এইবার জিতে গেছি। কিছুই জেতেনি। যুদ্ধ যত দীর্ঘস্থায়ী হবে আমেরিকার তত পতন হবে। ইতিমধ্যে পেট্রোডলারের সংকট দেখা গেছে। চীন এবং ইরানের মধ্যে এখন ডলারে কেনা বেচা হয় না পেট্রোল, সেখানে কেনা বেচা হয় ইউয়ানে, চীনের মুদ্রায়। চীন থেকে যেমন ইরান চীনকে পেট্রোল দেয় ইউয়ানে মুদ্রায় এবং সেখান থেকে জিনিস কিনে নিয়ে আসে ওই ইউএন মুদ্রাতে। এবং এটা এখন ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশ, রাশিয়ার সাথে ভারত পেট্রোল কেনা বেচা করছে, সেটা হচ্ছে ভারতীয় মুদ্রায়। আবার রাশিয়াও নিয়ে যাচ্ছে ভারত থেকে জিনিস, মানে তাদের নিজেদের মুদ্রায় কেনা বেচাটা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমেরিকার দাপট কিন্তু কমতে শুরু করেছে, আর সেই দাপটটা আরো বড় বেশি ফাটলের খাদের কিনারা এনে দাঁড় করিয়ে দিয়েছে ইরান যুদ্ধ। এখন মানে ভেঙে পড়তে পারলে বাঁচে আমেরিকা। সেই ভেঙে পড়ার আগে এখন মিত্রদের সাহায্য চাইছে দক্ষিণ কোরিয়া, জাপান,